নমস্কার। আজকে তোমাদের সকলকে বাংলা নববর্ষ 1433-এর শুভেচ্ছা দিয়ে ভিডিওটি শুরু করছি। আজকে আমরা পড়ব ক্লাস 7-এর লেসন 3 উই আর 7। এই কবিতাটি লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তাহলে আগে আমরা জেনে নিই যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি কে ছিলেন। দ্য পোয়েট সম্বন্ধে আগে আমরা একটু পড়ে নিই। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1770 to 1850 was one of the greatest poets of nature. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যিনি 1770-এ জন্মগ্রহণ করেন এবং 1850-এ তার মৃত্যু হয়, তিনি কিন্তু একজন প্রকৃতির মহান বা বিখ্যাত একজন কবি ছিলেন। তো প্রকৃতির কবি বলতে আমরা কি বুঝবো? প্রকৃতির কবি বলতে আমরা বুঝবো যে তার কবিতায় প্রকৃতির সৌন্দর্য, গাছপালা, নদী, পাহাড়, আকাশ ইত্যাদি কিন্তু খুব সুন্দরভাবে তিনি তুলে ধরেছেন। যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ নিজেই, এনাকেই বলা হয় পোয়েট অফ নেচার, কারণ তিনি তার কবিতায় প্রকৃতিকে খুব গভীরভাবে প্রকাশ করেছেন। তাহলে বাংলায় আমরা সংক্ষেপে যদি বলি, প্রকৃতিকে নিয়ে যিনি বেশি কবিতা লেখেন তাকে কিন্তু আমরা প্রকৃতির কবি বলবো। হি ওয়াজ আ মেজর পোয়েট অফ দ্য রোম্যান্টিক পিরিয়ড। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন কিন্তু বিখ্যাত কবি ছিলেন রোম্যান্টিক পিরিয়ডের। তাহলে রোম্যান্টিক পিরিয়ড কি? রোম্যান্টিক পিরিয়ড হচ্ছে ইংরেজি ইতিহাসের সেই সময় যখন কবিরা কল্পনা, অনুভূতি এবং প্রকৃতি নিয়ে বেশি লেখালেখি করতেন। হ্যাঁ, এখানে রোম্যান্টিক বলতে কিন্তু কোনো রোম্যান্টিক মুভির কথা বলা হচ্ছে না। রোম্যান্টিক পিরিয়ড কথার অর্থই হচ্ছে এমন একটি সময়কাল যখন কবিরা যুক্তি, তর্ক এগুলো ছাড়া প্রকৃতি, আবেগ, অনুভূতি ইত্যাদি নিয়ে তারা কবিতা লিখতে বেশি ভালোবাসতেন। অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন রোম্যান্টিক পোয়েট ছিলেন, কারণ তিনি কি করতেন, তার কবিতার মধ্য দিয়ে তার অনুভূতি ও কল্পনার উপর ভিত্তি করে তিনি কবিতা লিখতেন। এবং তিনি কিন্তু পোয়েট অফ নেচার নামেও পরিচিত, কারণ তিনি প্রকৃতি, পাহাড়, নদী, ফুল ইত্যাদি নিয়ে কবিতা লিখতেন। যেমন খুব সহজভাবে বুঝলে ব্যাপারটা এরকম দাঁড়ায়, ধরো যখন তুমি সূর্যাস্ত দেখো, তখন সূর্যাস্ত দেখে তোমার নিশ্চয়ই যখন ভালো লাগে, তখন ভালো লাগাটা এমন পর্যায়ে যায় যে তোমার কিছু সূর্যাস্ত নিয়ে লিখতে ইচ্ছে করে। ঠিক আছে? তাহলে কোনো একটা প্রাকৃতিক জিনিস দেখে যখন তোমার মধ্যে একটা সুন্দর অনুভূতির সৃষ্টি হয় এবং সেটার দ্বারা তুমি লিখতে আগ্রহী হও, তখন কিন্তু সেটাকে আমরা রোম্যান্টিক ফিলিং বলছি, আর সেই কবিতাটাকে বলছি রোম্যান্টিক পোয়েম। ঠিক আছে? His greatest poems are The Prelude, The Daffodils, Tintern Abbey, London 1802, Ode to Duty, Upon Westminster Abbey, etc. তার বিখ্যাত কিছু কবিতার নাম এখানে দেওয়া হয়েছে। He spent his life in the Lake District of England. তিনি তার জীবন অতিবাহিত করেছিলেন ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্টে। লেক ডিস্ট্রিক্ট কিন্তু এটি কোনো সরকারি জেলার নাম নয়। লেক ডিস্ট্রিক্ট এটি পুরোটাই একটি নাম, এটি একটি অঞ্চল বা এলাকার নাম। খুব সুন্দর প্রাকৃতিক বিভিন্ন সৌন্দর্য দ্বারা পরিপূর্ণ এই অঞ্চলটি। এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার প্রিয় বোন ডোরোথি ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে এই লেক ডিস্ট্রিক্টে থাকতেন। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ হিজ পোয়েম উই আর 7। আমরা যে এখন যে কবিতাটি পড়ব, এই কবিতাটি কিন্তু উই আর 7 এই কবিতারই একটি এডিটেড ভার্সন। এডিটেড ভার্সন কথার অর্থ কি? এখন যে আমরা কবিতাটি পড়ব, যে কবিতাটা দেওয়া আছে, সেটা কিন্তু পুরো আসল কবিতাটা না। আসল কবিতাটা একটু বড় ছিল, 17 স্ট্যাঞ্জার ছিল, তাই সেটাকে ছোট করে তোমাদের বোঝার সুবিধের জন্য আর কিছু কঠিন অংশ বাদ দিয়ে সহজ করে দেওয়া হয়েছে। এই জন্য এই কথাটি ব্যবহার করা হয়েছে, এডিটেড ভার্সন, অর্থাৎ সম্পাদিত সংস্করণ। আসল কবিতাটি কিন্তু 17 লাইন স্ট্যাঞ্জা। তোমাদের বোঝার সুবিধার জন্য কবিতাটি ছোট করে দেওয়া হয়েছে, তাই এটিকে আমরা বলবো এডিটেড ভার্সন, অর্থাৎ বাংলায় বললে সম্পাদিত সংস্করণ। এবার চলো আমরা কবিতার রাইম স্কিম সম্বন্ধে একটু জেনে নিই। সমগ্র কবিতাটি কিন্তু ব্যালাড ফর্মে লেখা। তাহলে আমরা জেনে নিই ব্যালাড কি। ব্যালাড হলো এমন একটি কবিতা যা কোনো একটি গল্প অর্থাৎ স্টোরি বলে। পুরনো দিনে যখন বইপত্র কম ছিল, তখন কি করতো, তারা এই ধরনের কবিতার মাধ্যমে এক গ্রাম থেকে অন্য গ্রামে গান গেয়ে গল্প শুনিয়ে বেড়াতো। বলতে পারো বাংলায় আমরা ব্যালাডকে গাথা কবিতা বা লোকগাথা বলতে পারি। তাহলে ব্যালাডের প্রধান বৈশিষ্ট্যগুলো কি হবে? ব্যালাডের প্রধান বৈশিষ্ট্যগুলোই হবে, প্রথম পয়েন্ট, গল্প বলা মানে স্টোরি টেলিং। আমরা ব্যালাড স্ট্যাঞ্জা ফর্মে শুরু থেকে মাঝখান এবং শেষ, এই প্রত্যেকটি প্রথম থেকে শেষ অবধি আমরা কিন্তু একটি নির্দিষ্ট ঘটনা বা প্লট পাবো।
যেমন আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের উই আর 7 এই কবিতাটিতে কবির সাথে একটি মেয়ের দেখা হওয়া এবং কবি এবং সেই ছোট্ট গ্রামের মেয়েটির সাথে যে কথোপকথন, এটির কিন্তু একটা গল্প রয়েছে এই উই আর 7 কবিতাটিতে। আর দ্বিতীয় পয়েন্ট কি, ব্যালাড স্ট্যাঞ্জাগুলো সহজ ভাষায় লেখা থাকবে, ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ। এটি সাধারণ মানুষের জন্য লেখা হয়, তাই এতে যাতে খুব কঠিন শব্দ না থাকে সেইভাবেই কিন্তু এটা লেখা হয়। তৃতীয়ত কি হবে, তৃতীয়ত ব্যালাডের প্রতিটি স্তবক সাধারণত দেখো 4টি লাইনের হবে, 1 2 3 4। সেকেন্ড স্ট্যাঞ্জা দেখো 1 2 3 4, সাধারণত 4টি লাইনের হবে। এবং ছন্দ কিন্তু প্রথম লাইনের সঙ্গে তৃতীয় লাইনের এবং দ্বিতীয় লাইনের সঙ্গে চতুর্থ লাইনের আমরা মিল পাবো। এবং প্রত্যেকটি স্ট্যাঞ্জায় আমরা প্রথম লাইনের শেষের শব্দটির সঙ্গে তৃতীয় লাইনের শেষের শব্দটির মিল পাবো এবং দ্বিতীয় লাইনের শেষের শব্দটির সঙ্গে আমরা কিন্তু চতুর্থ লাইনের শেষের শব্দের মিল পাবো। একে আমরা রাইম স্কিম বলছি, অর্থাৎ ছন্দ মিল। হ্যাঁ, তো ব্যালাড স্ট্যাঞ্জের কিন্তু এই কয়েকটি বৈশিষ্ট্য অবশ্যই থাকবে। যে থার্ড স্ট্যাঞ্জাটি রয়েছে উই আর 7 কবিতার, এই কবিতার মধ্যে ছন্দ মিলটা আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। শি হ্যাড এ রাস্টিক উডল্যান্ড এয়ার। রাস্টিক উডল্যান্ড এয়ার, এখানে দেখো এয়ার এই সর্বশেষ যে শব্দটি রয়েছে, এটিকে যদি আমরা এ ধরি তাহলে দ্বিতীয় লাইনে সর্বশেষ যে শব্দটি আমরা পাবো এই এয়ারের সঙ্গে সেটির মিল যদি হয়, অন্তমিল হয়, মানে শেষে যদি মিল হয় তাহলে সেটিকে আমরা এ ধরবো, আর যদি মিল না হয় তাহলে সেটিকে আমরা নতুন লেটার বি ধরবো। তো পরের লাইনটি কি আছে, অ্যান্ড শি ওয়াজ ওয়াইল্ডলি ক্ল্যাড। তাহলে দেখো এয়ার এবং ক্ল্যাড মিল হচ্ছে না, দুটো সম্পূর্ণ স্বাধীন একটি উচ্চারণ। তাহলে এয়ারকে আমরা এ ধরেছি, তাই ক্ল্যাডকে আমরা আলাদা লেটার ধরবো, এ এর পরের লেটার বি। হার আইজ ওয়ার ফেয়ার অ্যান্ড ভেরি ফেয়ার। দেখো এয়ারের সঙ্গে কিন্তু ফেয়ারের মিল রয়েছে, তাই আমরা ফেয়ারকে আবার এ ধরবো। এবার চতুর্থ লাইনে যাই, হার বিউটি মেড মি গ্ল্যাড। তাহলে ক্ল্যাডের সঙ্গে গ্ল্যাডের আমরা মিল পাচ্ছি, তো ক্ল্যাডের সঙ্গে গ্ল্যাডের মিল পাওয়ার জন্য আমরা কিন্তু গ্ল্যাডকে বি ধরবো, কারণ ক্ল্যাডকে আমরা বি ধরেছি। তাহলে এইভাবে এ বি, এয়ারের সঙ্গে ফেয়ারের মিল আছে তাই এ, ক্ল্যাডের সঙ্গে গ্ল্যাডের মিল রয়েছে তাই বি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রথম লাইনটির সঙ্গে তৃতীয় লাইনের এবং দ্বিতীয় লাইনটির সঙ্গে চতুর্থ লাইনের কিন্তু ব্যালাড স্ট্যাঞ্জা অবশ্যই মিল থাকবে। তাহলে এই স্ট্যাঞ্জা বা কবিতাটির সম্বন্ধে কিন্তু আমরা সম্পূর্ণভাবে বিশ্লেষণ করে পড়ে নিই। এবার চলো কবিতাটি খুব সুন্দরভাবে সহজ ভাষায় পড়ে নেওয়া যাক। এ সিম্পল চাইল্ড, একটি সরল বা সাধারণ শিশু, দ্যাট লাইটলি ড্রজ ইটস ব্রেথ, যেটি কী করে, প্রাণ শক্তিতে ভরপুর, সে ধীরে নিঃশ্বাস নেয়, অ্যান্ড ফিলস ইটস লাইফ ইন এভরি লিম্ব, এবং তার শিশুটির অঙ্গ প্রত্যঙ্গ এতটাই সজীব, তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ যেন কথা বলে, অর্থাৎ তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ প্রাণ শক্তিতে ভরপুর। অ্যান্ড ফিলস ইটস লাইফ ইন এভরি লিম্ব, অর্থাৎ শিশুটি এতই সজীব এবং প্রাণ শক্তিতে ভরপুর যে তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ যেন কথা বলে। তাহলে আমরা কি পড়লাম, একটি সাধারণ বা সরল শিশু যে কি করে, আনন্দের সঙ্গে নিঃশ্বাস নেয় এবং তার লিম্ব অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ এতটা সজীব, প্রাণ শক্তিতে ভরপুর এবং সতেজ। হোয়াট শুড ইট নো অফ ডেথ। তাহলে এই এত আনন্দময় শিশুর জীবন, কবি প্রশ্ন করছেন যে শিশুর জীবন এত আনন্দময়, সে মৃত্যুর মতো কঠিন আর দুঃখের বিষয় সম্বন্ধে কী বা জানবে। হোয়াট শুড ইট নো, সে কী বা জানবে অফ ডেথ, মৃত্যু সম্পর্কে। কবি কিন্তু আমাদের খুব সুন্দর এই 4টি লাইনের মাধ্যমে একটি বড় সত্য আমাদের সামনে তুলে ধরেছেন, যে শিশুটি যখন নিঃশ্বাস নেয় তা একদম স্বাভাবিক এবং সাবলীল, তার কাছে বেঁচে থাকা মানেই হচ্ছে আনন্দ। সে নিজের হাত পা নড়াচড়া করে এবং দৌড়ঝাঁপের মাধ্যমে সে জীবনের শক্তি অনুভব করছে। তাহলে সে মৃত্যু বা হারিয়ে যাওয়ার মতো এরকম কঠিন কথা সম্বন্ধে কী বা জানবে। এবার চলো সেকেন্ড স্ট্যাঞ্জায়। আই মেট আ লিটল কটেজ গার্ল, আমার দেখা হয়েছিল একটি ছোট্ট কুঁড়ে ঘরে থাকা মেয়ের সাথে। শি ওয়াজ 8 years old, তার 8 বছর বয়স। শি সেইড, সে বলেছিল তার 8 বছর বয়স। হার হেয়ার ওয়াজ থিক, তার চুলগুলো ছিল ঘন, উইথ মেনি এ কার্ল, এবং মাথায় কি ছিল, মাথায় কার্ল মানে হচ্ছে কোঁকড়া, মাথার চুলগুলো কি ছিল, কোঁকড়ানো ছিল বা গুচ্ছ হয়েছিল। দ্যাট ক্লাস্টার্ড রাউন্ড হার হেড, যেটা কিনা গুচ্ছ হয়ে তার পুরো মাথাটিকে আবৃত করেছিল, ক্লাস্টার্ড। ঠিক আছে, অর্থাৎ আমরা এই যে শিশুটির
সম্বন্ধে যা জানতে পারছি, মেয়েটির বয়স 8 বছর, তার মাথায় ঘন কোঁকড়ানো চুল যা গুচ্ছ হয়ে আছে, এই বর্ণনা দিয়ে কিন্তু কবি বোঝাতে চাইছেন যে মেয়েটি একদম সাধারণ বা মেয়েটি একদম গ্রাম্য এবং প্রকৃতির মতোই সুন্দর ও বাঁধনহারা। থার্ড স্ট্যাঞ্জায় কবি বলছেন, শি হ্যাড এ রাস্টিক উডল্যান্ড এয়ার অ্যান্ড শি ওয়াজ ওয়াইল্ডলি ক্ল্যাড। রাস্টিক কথার অর্থ কি? রাস্টিক কথার অর্থ হচ্ছে গ্রাম্য, হ্যাঁ, মানে গ্রামের প্রকৃতির সঙ্গে মিশে থাকা। তাহলে সে কি ছিল? একদম গ্রাম্য অবস্থায় ছিল বা গ্রামের প্রকৃতির সঙ্গে মিশেছিল, এমন একজন সে চরিত্র। অ্যান্ড উডল্যান্ড এয়ার মানে শরীরে বনের সজীবতা লেগে আছে, এরকম কিছু। তাহলে মেয়েটিকে দেখে কি মনে হচ্ছে? মেয়েটি একদম গ্রামের প্রকৃতির সাথে মিশে থাকা একটি চরিত্র এবং তার শরীরে যেন বনের সজীবতা অর্থাৎ উডল্যান্ড এয়ার লেগে আছে। হার আইজ অ্যান্ড শি ওয়াজ ওয়াইল্ডলি ক্ল্যাড, এবং সে কি ছিল? একদম যা পরেছে, যে পোশাকটি পরেছে সে কিন্তু অগোছালো ছিল, মানে ওয়াইল্ডলি ক্ল্যাড। হয়তো তার চুলগুলো ঠিকমতো আঁচড়ানো নয় বা তার ফ্রকটি কিছুটা ধুলো মাখা, কিন্তু এটাই তার আসল সৌন্দর্য। হার আইজ ওয়ার ফেয়ার অ্যান্ড ভেরি ফেয়ার, চোখগুলো ছিল সুন্দর। কবি কিন্তু ফেয়ার বলেছেন, বলার পরে দেখো পরে আবার ভেরি ফেয়ার জোর দিয়ে কথাটি বলেছেন, ভেরি এই শব্দটি ব্যবহার করে। তার মানে কবি বলতে চাইছেন যে তার চোখগুলো কিন্তু ছিল অসম্ভব সুন্দর। হার বিউটি মেড মি গ্ল্যাড, তার এই যে সৌন্দর্য, এই সৌন্দর্য কিন্তু কবিকে খুব খুশি করেছিল। মানে তার ওই সহজ সরল নিষ্পাপ চোখগুলো, যখন কবিটি মেয়েটির দিকে তাকালেন, তার ওই সহজ সরল প্রাকৃত রূপ দেখে কবির মন কিন্তু খুশিতে ভরে উঠল। তাহলে কবি এখানে কোনো কৃত্রিম সাজগোজের প্রশংসা করছেন না, বরং প্রকৃতির ছোঁয়ায় বড় হওয়া এক শিশুর নিষ্পাপ রূপের কিন্তু প্রশংসা করছেন। আর এই নিষ্পাপ রূপ দেখে কবি কী হলেন? কবি খুব খুশি হলেন। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স লিটল মেইড, হাউ মেনি মে ইউ বি? কবি মেয়েটিকে জিজ্ঞেস করলেন, লিটল মেইড ছোট্ট মেয়ে, তোমরা কতজন ভাই বোন? হাউ মেনি? 7 in all, she said. তখন সে কি বলেছিল? সে বলেছিল, কতজন? এই আমরা মোট 7 জন। অ্যান্ড ওন্ডারিং লুকড অ্যাট মি, এবং কবির দিকে সে মেয়েটি কিন্তু অবাক হয়ে তাকিয়ে উত্তর দিয়েছিল। অর্থাৎ মেয়েটি প্রশ্ন পাওয়ার সাথে সাথে কিন্তু সে আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিল যে আমরা মোট 7 জন। অর্থাৎ মেয়েটির কাছে 7 সংখ্যাটি যেন ধ্রুব সত্য, সেখানে তার কোনো সংশয় নেই। সেই জন্য সে কবির দিকে তাকিয়ে উত্তর দেওয়ার সময় একটু অবাকই হলো। অ্যান্ড ওয়্যার আর দে, আই প্রে ইউ টেল। আর তাহলে তুমি তো বলছো তোমরা মোট 7 জন, অর্থাৎ 7 ভাই বোন, তাহলে তারা কোথায়? আমি তোমাকে অনুরোধ করছি, বলো। শি আনসার্ড, সে উত্তর দিয়েছিল, 7 আর উই, আমরা তো 7 জন, অ্যান্ড 2 of us অ্যাট কনওয়ে ডুয়েল, এবং আমাদের মধ্যে 2 জন কনওয়েতে থাকে। কনওয়ে একটি জায়গার নাম, মানে একটি শহরের নাম, যেটি ওয়েলস নামক একটি রাজ্যে অবস্থিত। তাহলে আমরা 7 জন, কিন্তু আমাদের মধ্যে 2 জন কনওয়েতে থাকে, কনওয়ে সিটিতে থাকে। অ্যান্ড 2 আর গান টু সি, এবং এই 7 জনের মধ্যে আর যে রইল 2 জন, তারা সমুদ্রে গেছে। তাহলে 2 জন কনওয়েতে রয়েছে, 2 জন সমুদ্রে রয়েছে, তাহলে টোটাল 4 জন বাইরে রয়েছে। তাহলে এখন এখানে কারা উপস্থিত? তাহলে ধরে নিতে হবে 7 জনের মধ্যে 4 জন বাইরে গেলে এখন এখানে উপস্থিত রয়েছে 3 জন। 2 of us in the churchyard lie, কিন্তু আমাদের মধ্যে 2 জন ওই যে কবরস্থান, ওই কবরস্থানে শুয়ে রয়েছে। মাই সিস্টার অ্যান্ড মাই ব্রাদার, আমার বোন এবং আমার এক ভাই। অ্যান্ড ইন দ্য চার্চইয়ার্ড কটেজ আই ডুয়েল নেয়ার দেম উইথ মাই মাদার, এবং কবরস্থানের পাশেই একটি কুঁড়ে ঘরে আমি এবং আমার মা তাদের পাশেই থাকি। অর্থাৎ মেয়েটি কি বলছে? এখানে কিন্তু কবিতার আসল মোড়। হ্যাঁ, ছোট্ট এই সিম্পল গার্লটি বলছে, সে প্রথমে জানালো, কবি যখন জানতে চাইলো যে তারা কোথায়, মেয়েটি কিন্তু জানালো 2 জন থাকে কনওয়েতে আর 2 জন গেছে সমুদ্রে, আর বাকি 2 জন অর্থাৎ এক ভাই ও এক বোন তারা চার্চের পাশের কবরস্থানে শুয়ে আছে। মেয়েটি তার মায়ের সাথেই সে কবরস্থানের পাশের কুঁড়ে ঘরেই থাকে। অর্থাৎ মেয়েটির কাছে মৃত ভাই বোনেরা হারিয়ে যায়নি, তারা কেবল শুয়ে আছে,
এবং সে তাদের খুব কাছেই থাকে। অর্থাৎ তোমাদের বাড়িতে অনেকেরই দেখবে ফ্যামিলি ফটো আছে। তো ধরো সেই ছবিতে তোমার দাদু বা দিদা আছেন যারা এখন আর পৃথিবীতে বেঁচে নেই, কিন্তু কেউ যদি তোমাদের জিজ্ঞেস করে যে তোমাদের পরিবারে কজন, তাহলে যেহেতু আমরা সকলে দাদু দিদাকে খুব ভালোবাসি, তাহলে আমরা কি বলবো যে আমরা সবাই মিলে এই কয়জন। তেমনি শিশুদের কাছে ভালোবাসার স্মৃতি থাকলে কেউ কিন্তু নেই হয়ে যায় না। তারা কিন্তু পরিবারের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই থাকে। প্রথম স্টাঞ্জাতে বলেছিলেন কবি যে শিশুরা এত সহজ সরল যে মৃত্যুর মতো কঠিন শব্দ বা হারিয়ে যাওয়ার মতো কঠিন শব্দ কিন্তু তাদের কখনোই ভাবতে শেখায় না। তাহলে গণিত অনুযায়ী আমরা বুঝতে পারছি যে তাদের 7 জনের মধ্যে 1 ভাই ও 1 বোন কবরস্থানে শুয়ে থাকলে তারা কিন্তু এখন মোট 5 জন জীবিত রয়েছে গণিত অনুযায়ী, কিন্তু ভালোবাসা অনুযায়ী মেয়েটির কাছে কিন্তু তারা 7 জনই। তাহলে এই কবিতা আমাদের কি শেখাচ্ছে যে মৃত্যুকে ভয় না পেয়ে স্মৃতিকে আঁকড়ে ধরে বেঁচে থাকার নামই হলো সরলতা, যেটি মেয়েটির মধ্যে রয়েছে।